Hello friends, welcome back again to your channel Walk with me. Friends, নতুন একটা সিরিজ আমি স্টার্ট করতে চলেছি। আমি তোমাদের জানিয়েও ছিলাম আগে, আমরা এই ইন্টারভিউ সিরিজের আগেই যখন ইন্টারভিউ সিরিজটা আমরা স্টার্ট করি তখনই বলেছিলাম যে আরও কয়েকটা সিরিজ আমি কিন্তু প্ল্যানিং রেখেছি যে এগুলো আমরা করব। তো তার মধ্যে আরেকটা সিরিজ আমরা স্টার্ট করছি। অলরেডি 3টে সিরিজ চলছে আমাদের, ইন্টারভিউ সিরিজ, ডেমনস্ট্রেশন, লেকচার ডেমনস্ট্রেশন সিরিজ আর গুগল মিটের যে প্র্যাকটিসগুলো করছি তার একটা সিরিজ। তো 4 নম্বর সিরিজ আমরা শুরু করতে চলেছি, ডেসক্রিপটিভ ইংলিশ সিরিজ। ওকে, তো আমি তোমাদের বলেছিলাম যে ডেসক্রিপটিভ ইংলিশও আমরা শুরু করব, আর একটা আমরা A to Z কম্বাইন্ড ইংলিশ গ্রামার এই একটা সিরিজ করাবো, আর আপার প্রাইমারি টেট এই একটা সিরিজ। তো আর দুটো সিরিজ আমি নিয়ে আসবো। ডিয়ার ফ্রেন্ডস, ক্লাস 1 আজকে হবে এই সিরিজের। সিলেবাসটা আমি বলবো কোন কোন এক্সামের জন্য, স্পেসিফিক্যালি আমাদের সামনে যে এক্সামগুলো রয়েছে, দেখো WBPSCর ক্লার্কশিপের যে মেন, সেখানে ডেসক্রিপটিভ ইংলিশ আছে, তাহলে এটা আমাদের টার্গেট থাকছে। WBP বা কেপির SI এর যে মেন পরীক্ষা, সেটাতেও ডেসক্রিপটিভ ইংলিশ থাকছে। ক্যালকাটা হাইকোর্টের LD এর যে মেন এক্সাম হবে, সেখানেও ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে। আর তোমরা জানো যে WBCS এর যে মেন পেপার 2 যেটা, সেখানে যে কম্পালসারি ইংলিশ ডেসক্রিপটিভ থাকে, তার জন্যও কাজে লাগবে। এবং এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, তার জন্য এই সিরিজটা নিয়ে আসছি। এটা কোনো একটা সিঙ্গেল এক্সাম ওরিয়েন্টেড সিরিজ নয়। এখানে ডেসক্রিপটিভ ইংলিশের যে সমস্ত টপিকগুলো থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করব, সেগুলোই পড়াবো তোমাদের। তো ডিয়ার ফ্রেন্ডস, দেখো এই ক্লার্কশিপের যে মেন এর এক্সামটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আর এর যে তোমার ক্লার্কশিপের মেনের ডেটটাও ঘোষণা হয়ে গেছে, সেটা হচ্ছে তোমরা জানো সকলেই 28 তারিখ ডিসেম্বর 2025। ওকে, 28 ডিসেম্বর 2025-এ হতে চলেছে। হাইকোর্টের যে LD এর যে পরীক্ষাটা, এটা সেপ্টেম্বর মাসে হয়েছিল 2024 সালে। আগের বছর 29 সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিল। এর রেজাল্ট আউট তো হয়েছে, এর রেজাল্ট আউট হয়ে গেছে তোমার জানুয়ারি মাসে হয়েছে রেজাল্ট আউট, কিন্তু এখনও এর মেনের কোনো খবরই নেই। এটা খুব ভালো একটা এক্সাম, তো যারা ক্র্যাক করেছো এই এক্সামটা, তারা কিন্তু এর প্রিপারেশানটা ছাড়বে না, এটা চালিয়ে যাবে। এটা খুব ভালো লেভেলের একটা এক্সাম, তোমার চাকরি। তো ডিয়ার ফ্রেন্ডস, এটার এখনও ডেট ঘোষণা হয়নি, কবে হবে জানা যায় না। WBCS এর পেপার 2 এটা এখন দেরি রয়েছে। আর তোমার WBP SI মেন যেটা, এরও ডেট ঘোষণা হয়নি। তো শুধুমাত্র যে ক্লার্কশিপ মেনের জন্য এটা করছি আমি 1 মাসের জন্য, এরকম না, এই সিরিজটা আমাদের চলবে। তো যারা ক্লার্কশিপের মেন দেবে তারাও দেখবে এটা, আর যারা অন্যান্য পরীক্ষার যে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য যারা দেখতে চাইছো, তারা অবশ্যই প্রিপারেশান এখন থেকেই স্টার্ট করো। যারা এখনও শুরু করোনি, তারা আমার সাথে শুরু করো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। একটা খাতা আর পেন, কি বই নেবে আমি বলে দেবো। আপাতত এই মুহূর্তে বই কিনতে চাইলে কিনতে পারো, নাও কিনতে পারো, আমি দেখাবো কিছু বই তোমাদের। আর আজকে শুধু আমি এই পরীক্ষাগুলোর সিলেবাস, মানে ডেসক্রিপটিভ ইংলিশে কি কি থাকে, অ্যাকচুয়ালি বিভিন্ন আলাদা আলাদা পরীক্ষায় একটু ডিফারেন্স থাকে তোমার সিলেবাসে, সেগুলো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি এই পরীক্ষাগুলোয় কি কি থাকে। ওকে, তারপরে আমরা স্টার্ট করে দেবো পড়া পরের ভিডিও থেকে, যে টপিকগুলো সেগুলো। ডিয়ার ফ্রেন্ডস, এবার তোমরা বলবে যে দাদা SLSTর কী হলো? তো SLSTরও ভিডিও আসবে, এটা তো জাস্ট স্টার্ট করছি একটা সিরিজ, আমি জাস্ট শুরুটা করে দিই। পরের যে ভিডিওটা আসবে সেটা তো তোমার ইন্টারভিউ সিরিজেরই ভিডিও আসবে। আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছিলাম, সেখানে এলিজাবেথান এজ অবধি পড়েছি, শেক্সপিয়ারিয়ান এজটা নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো। ওকে, সেটাও চলবে, আমাদের ডেমনস্ট্রেশনও চলবে, আর গুগল মিটেও আমি ক্লাস করাবো। দেখো লাস্ট 2 তারিখে ভিডিও দিয়েছিলাম নভেম্বরের, তারপরে আবার আজকে 20 তারিখ হয়ে গেলো, এই 18 দিনের গ্যাপ। অনেকে প্রশ্ন করছো দাদা কোথায় ছিলে তুমি? আমি জানিয়েছিলাম কমিউনিটি পোস্টে যে আমি ব্যস্ত রয়েছি খুবই। আর এই ব্যস্ততা যেটা আমার চলছে, এটা তোমাদের সাথেও হতে চলেছে। আমি জানিয়ে দিচ্ছি কি ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি। তো ডিয়ার ফ্রেন্ডস, দেখো এই তোমার 11-12-এর যে রেজাল্টটা, সেটা দেখে অনেকেই ভেঙে পড়েছো আমি জানি। তো তোমাদের মতো এবং আমার মতো যারা ফ্রেশার্স, তাদের কাছে এটা একটা ডিজাস্টার, এটা তো মানতেই হবে। বিশেষ করে ইংলিশ সাবজেক্টের
ফ্রেশারদের জন্য অবশ্যই এটা একটা ডিজাস্টার। কিন্তু এখানে ভেঙে পড়লে চলবে না। অনেকে একেবারেই ভেঙে পড়েছো যে পড়াশোনাই আর করবো না, এরকম অনেকে বলছো, এটা করলে চলবে না। দেখো আমার কথা শোনো, আমার সাথেও একই ঘটনা হয়েছিল। দেখো তোমরা যারা এই পরীক্ষাটা দিচ্ছ তারা তো টার্গেটই নিয়েছো যে আমাদের টিচার হতে হবে। হয়তো অনেকে অন্যান্য কোনো এক্সাম দাওনি। আমি আমার নিজের কথা বলতে পারি যে আমি তো দীর্ঘকাল ধরে টিচার হব এটাই স্বপ্ন ছিল, সেই জন্য অন্য কোনো এক্সাম দিতামও না। তো দেখো 2022-এর যে প্রাইমারি টেটটা ছিল সেটা আমার কাছে টার্গেট ছিল একটা, তখন তো বিএডদের বসতে দিয়েছিল, তো সেটা আমি ক্র্যাক করেছিলাম। মোটামুটি স্কোরও তোমার 116 স্কোর হয়েছিল, মোটামুটি ভালো স্কোর, আর আমার একাডেমিকও ভালো ছিল। সেই জন্য আমি তো ভেবেছিলাম যে চাকরিটা পেয়েই গেছি হয়তো প্রাইমারি টেটের, সেটার জন্য খুব খুশি ছিলাম আমি যেটা হয়ে যাবে। তো যখন ক্যান্সেল করে দিল আমাদের বিএডগুলোকে, তো সেই যে অনুভূতিটা সেটা এই 26,000 টিচার, 26,000 যে তোমার এসএসসির যখন ক্যান্সেল হলো তাদের যে অনুভূতি অনেকটা সেই রকমই কিন্তু ছিল। তো সেটাও কিন্তু আমার কাছে বা আমার মতো যারা বিএড ক্যান্ডিডেট ছিলে তাদের কাছে এটাও একটা ডিজাস্টারই ছিল। তো অনেকটা সেই রকমই এটা, কিন্তু সেই সময় আমি ভেবেছিলাম যে তাহলে বোধহয় আর টিচার হওয়ার হলো না। যাই হোক, তখন সামনে এসেছিল মাদ্রাসা। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু 9, 10 এবং 11, 12 লেভেলের এক্সাম হয়েছিল। তো সেখানে আবার দেখো আমি ভাবলাম যে এই কটা সিট আছে আমাদের ইংলিশের 9, 10 যেটা, সেখানে সিট সংখ্যাটা একটু বেশি ছিল, তাও বেশি মানে সেটা মানে নগণ্য, মাত্র 97 সিট ছিল আমাদের মেল ফিমেলের, ইংলিশের কথা বলছি আমি, 9, 10 লেভেলের। তো 11, 12 লেভেলটা আমি দিইনি, সেখানে দেখলাম যে 97টা সিট, সেখানেও সন্দেহ হচ্ছিল যে এই কটা সিটে কি হবে, কোনো তো ভরসা আমি পাচ্ছিলাম না। আবার প্রাইমারিটাও যেহেতু গেল, দিয়ে যাই হোক মাদ্রাসা সার্ভিসের এক্সামটা দিলাম। সেখানে পরীক্ষাটা হয়েছিল তোমার 3 তারিখ মার্চের 2024-এর। আমি তোমাদের বলছি এখানে তোমার এই যে মাদ্রাসার যে কোয়েশ্চেন পেপারটাই লেখা আছে আমার ডেটগুলো, দেখো নোটিফিকেশান বেরিয়েছিল। আমি একটু টাইম চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, যারা ডেসক্রিপটিভ ইংলিশের জন্য এসেছো তাদের কাছেও একটু টাইম চেয়ে নিচ্ছি আমি। তো দেখো নোটিফিকেশান এসেছিল মে মাসের 4 তারিখে 2023 সালে, এই মাদ্রাসার 9, 10-এর কথা বলছি আমি, ওকে। এর ফর্ম ফিল আপ হয়েছিল 13 তারিখ মে মাসের 2023-এ। পরীক্ষাটা যেটা হয়েছিল সেটা হয়েছিল 2024-এর মার্চ মাসের 3 তারিখে এর রিটেন এক্সাম হয়েছিল। ঠিক আছে, এই রিটেন এক্সাম হওয়ার পর মার্চের পরে এর রেজাল্টটা অনেকটা লেট করে দেয় বেরোতে। এইবার এই যে রেজাল্টটা আসছে না, আর এই রেজাল্টটা এসেছিল 21 তারিখ ডিসেম্বর 2024, 2024-এর 21শে ডিসেম্বর রিটেনের রেজাল্ট এসেছিল মাদ্রাসার। এই যে 9 মাসের একটা গ্যাপ, এই সময়টা একটা ক্যান্ডিডেট কি করবে, আমি নিজের কথা বলছি। তো সেই সময় দেখো যে প্রাইমারিটা চলে গেল হাত থেকে, একবারে চোখের সামনে অন্ধকার, যে আর কিছুই নেই, এবার কি করব, একেবারেই ভেঙে পড়েছি। তার ভাবছি যে মাদ্রাসাটা নাও হতে পারে, এটা এই কোটা সিটে হবেই না, ধরে নাও। তো এবারে কি করব, তাহলে এবার অন্যান্য এক্সামের দিকে তাকাতে হচ্ছে। কিন্তু আমরা যারা টিচার হব, আমাদের যাদের স্বপ্ন থাকে, তাদের কি এই তোমার রিজনিং বলো, ম্যাথ বলো, জিকে বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, এগুলো তো তৈরি থাকে না। এগুলোর প্রতি অনেকের, ম্যাথের প্রতি বা রিজনিংয়ের প্রতি একটা ভীতি থাকে অনেকের। আমরা যারা ইংলিশের স্টুডেন্ট, ইংলিশটা না হয় ঠিক আছে, আমাদের গ্রামারটা আমাদের যথেষ্ট ভালো, একটা প্লাস পয়েন্ট থাকে, কিন্তু ম্যাথ রিজনিং একটা দুর্বলতা তো থেকেই যায়। তো সেই জন্য অন্যান্য পরীক্ষাগুলোর দিকে তাকাতে সাহসও হয় না। তো সেই সময় কিন্তু আমার কথা আমি বলছি যে আমার তো সবই গেল, ধরো প্রাইমারিও গেল, মাদ্রাসার কোনো ভরসা নেই মাত্র 97টা সিটে, আর অন্যান্য যে পরীক্ষা দেবো তার কোনো প্রস্তুতিও নেই। এইবার সেই মুহূর্তে আমার সিচুয়েশানটা আজকে যারা 11, 12-এর রেজাল্ট দেখে যারা ডিপ্রেশনে চলে গেছো ঠিক তাদের মতো ছিল, তাদের জন্য আমি বলছি এটা। তো সেই সময় কিন্তু আমি মনে জোর এনে আবার শুরু করেছিলাম যে দুটো পরীক্ষা সামনে ছিল তখন, একটা ক্লার্কশিপ আর একটা হচ্ছে এই এলডিএ যে মেনটা তোমার ক্যালকাটা হাইকোর্টের এলডিএ। এই দুটো এক্সাম আমার সামনে এসেছিলো। আমি ভাবলাম এইগুলোর জন্য প্রস্তুতি নিই, তার জন্য আবার প্রথম থেকে ম্যাথ শুরু করা, আবার প্রথম থেকে রিজনিং শুরু করা, প্রথম থেকে আবার জিকে শুরু করা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে শুরু করা, এই সব শুরু করেছিলাম আমি। তখন কিন্তু অলরেডি আমার এজ কিন্তু 30 হয়ে গেছে। এবার ভেবে দেখো যে সেই সময় কিন্তু আমি মনে জোর এনে শুরু করেছিলাম। তাহলে এখন ভেঙে পড়বে না তোমরা কেউ, ভেঙে পড়ার কিছু নেই। একটা হয়নি তো কি হয়েছে,
সামনে কিন্তু একটা দরজা বন্ধ হলে আরও 3টে দরজা খুলে যাবে তোমাদের কাছে, ভেঙে পড়ার কোনো কারণ নেই। 9-10টা রয়েছে, এটাকে একটা টার্গেট রাখো। আপার প্রাইমারি রয়েছে, এটাকে টার্গেট রাখতে হবে। আর যদি অন্যান্য পরীক্ষা কেউ দিয়ে থাকো সেগুলো তো রয়েছে, বা তোমাদের কেভিএস, এনভিএস এসবও রয়েছে, ইএমআরএস রয়েছে, অনেক কিছু রয়েছে সামনে, ভেঙে পড়লে চলবে না। এবার দেখো বাকিটা আমি তোমাদের বলে দিই। এর রেজাল্ট বেরোচ্ছে ডিসেম্বরে, রেজাল্ট তো হলো। এবার হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ, সেটা জানুয়ারি মাসে হয়েছিল 11 তারিখ 2025। ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউ হয়ে গেল। তারপরে আবার প্যানেল বেরোয় না, প্যানেল কবে বেরোবে? তো প্যানেল বেরোনোর আগে আবার রিভেরিফিকেশান হয়েছিল আমাদের মাদ্রাসাতে, সেটা হচ্ছে তার 2 মাস পরে হয়েছিল, মার্চের 12 তারিখ 2025 ডকুমেন্ট রিভেরিফিকেশান হয়েছিল। প্রথমে একবার ভেরিফিকেশান হবার পরে তখন শুধু ফ্রন্ট পেজগুলোর যে জেরক্স সেটা নিয়েছিল, তারপরে আবার বলেছিল যে বোথ সাইড করে আনতে হবে, আবার আমাদের পিছনের সাইডগুলোও করাতে হয়েছিল ডকুমেন্টসের। আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের আমি বলেছিলাম, তোমরা দেখেছো, যে যাদের আমার সঙ্গে এই সমস্যাটা হয়েছিল, যে পিছনের যে সাইডটা যেহেতু ল্যামিনেশন করানো আছে ডকুমেন্টসগুলোর, তো যখন ল্যামিনেশন করানো হয় কি করেছিল, পিছনে কিছু কাগজ দিয়ে দিয়েছিল, সেই জন্য কিছু লেখা ঢাকা পড়ে গিয়েছিল। তো সেইটাকে তুলতে কিন্তু আমাকে ভালো রকমের বেগ পেতে হয়েছিল, এবং আমি খুব চাপে চলে এসেছিলাম সেই সময়, যেটা তুলবো কী করে, কিছুতেই তোলা যাচ্ছিল না। তো সেই জন্য সেই কেটে কেটে সেটাকে বার করতে হয়েছে, অনেক পরিশ্রমের পরে সেটা করা গেছে। সেই কারণে আগে থেকে আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে। তো ডিয়ার ফ্রেন্ডস, ডকুমেন্ট রিভেরিফিকেশান হলো 12 তারিখ মার্চের। এরপর আর প্যানেল বেরোয় না, তার জন্য আবার দীর্ঘ প্রতীক্ষা। সেটার আশা ছেড়ে দিয়ে তখন আমি এই তোমার ক্লার্কশিপ আর তোমার এলডিএ এইসবের জন্য পড়াশোনা চলছে তখন জোর কদমে। তো দেখো এই দুটোতেও কিন্তু মোটামুটি আমার স্কোর ভালোই হয়েছিল। ক্লার্কশিপে 70 স্কোর হয়েছে, আর এই যে এলডিএ এটাতে 62 হয়েছে। আমি কেন বলছি, কারণ আমি শুরু থেকে শুরু করেছিলাম, শেষে গিয়ে শুরু থেকে শুরু করেছি, সেই জায়গা থেকে এটা করতে পেরেছি। তাহলে তোমরা তো অবশ্যই করতে পারবে। দেখো আমার কোনো প্রস্তুতিই ছিল না এসবে, ম্যাথ আমি কিছুই পারতাম না, আবার শুরু থেকে করেছি। রিজনিং, জিকে এসব তো ছেড়েই দিয়েছিলাম, যে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার এটা নিয়ে পড়ছিলাম। কিন্তু যখন হলো না তখন এগুলো আবার করতে হয়েছে আমাকে বাধ্য হয়ে। সেটাতেও কিন্তু আমি এই জায়গায় করেছি। তাহলে তোমরাও 100% পারবে করতে। আমি বলছি না যে এখন থেকেই করবে তোমরা, কিন্তু অবশ্যই টার্গেট রাখো। 9-10টার তো রয়েছে, এটা একটা আশা রাখতে পারো, কিন্তু কতটা আশা রাখতে পারো আমি জানি না। আমি তো নিজেও মানে ফেড আপ হয়ে গেছি এদের রেজাল্ট দেখে। তো যাই হোক, তবুও আমরা সিরিজটা চালিয়ে যাব ইন্টারভিউ ডেমনস্ট্রেশনে। 9-10-এর জন্য আমরা প্রস্তুতি নেব। সাথে সাথে তোমরা, আমি এটা বলছি কারণ তোমরা অন্য এক্সামের জন্য নিতে পারো প্রিপারেশান, বা আপারের জন্য তো অবশ্যই তোমরা নেবে প্রিপারেশান। এরপরে প্যানেল রিলিজ হয়েছে সেপ্টেম্বরের 17 তারিখ প্যানেল বেরিয়েছিল। সেপ্টেম্বরের 17তে প্যানেল বেরোলো। আর এর কাউন্সিলিং যেটা হলো, মানে স্কুল বাছাই যেটা স্কুল চয়েস, সেটা হয়েছিল তোমার অক্টোবরের 14 তারিখে। 14ই অক্টোবর 2025 কাউন্সিলিং হলো। এই কাউন্সিলিং হওয়ার পর দেখো, এটা অক্টোবর হয়েছে, এটা নভেম্বর, 1 মাস পেরিয়ে গেছে, এখনও কিন্তু জয়েনিং হয়নি আমার। তো এই তোমার কি বলে এটাকে, কাউন্সিলিংয়ের পরে দুটো তোমার লেভেল থাকে, একটা হচ্ছে মেডিকেল ভেরিফিকেশান আর একটা পুলিশ ভেরিফিকেশান। এই দুটোতে খুব ভোগায়। তো আমার এখনও জয়েনিং হয়নি ফ্রেন্ডস, তো এর জন্যই ছোটাছুটি করতে হচ্ছে আমাকে। মেডিকেলটা হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশান চলছে, কবে হবে আমি জানি না। এখনও হয়তো আবার হয়তো ব্যস্ত হয়ে যেতে পারি আমি এটার জন্য, এখনও জয়েনিং হয়নি, তবে এটা রানিং হয়েছে, এটা চলছে ভেরিফিকেশানটা। তো এই কারণে এই দীর্ঘ 18 দিন আমি আসতে পারিনি। এর জন্য একটা টেনশনও থাকে, হবে কি হবে না, কখন কি হবে, কোন ডকুমেন্টসে কি প্রবলেম, এখন খুব কড়াকড়ি হয়ে গেছে। ওই জন্য বারবার দেখবে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বারবার আমি তোমাদের বলছি এটা নিয়ে, যে ডকুমেন্টস খুব ভালো করে তৈরি রাখো, খুব ভালো করে তৈরি রাখো, প্রত্যেকটা ডকুমেন্টস যেন একদম ওকে থাকে, না হলে কিন্তু সমস্যায় পড়বে। আর আমি চাই না যে প্রবলেমটা আমি এখন ফেস করছি সেটা আমার কোনো স্টুডেন্ট ফেস করুক। সেই জন্য বারবার আমি যতটুকু জানি, যতটুকু ফেস করছি, আমি প্রবলেমগুলো জানিয়ে দিচ্ছি। ভবিষ্যতেও আমি জানিয়ে দেবো, কারণ 9-10-এ যারা পাবে তাদের এই সমস্যাগুলো কিন্তু ফেস করতে হবে, আরও বড় হয়ে আসবে সমস্যাগুলো যত দিন যাবে। এই প্রসেসটা কিন্তু ভেরিফিকেশানের আরও টাফ হয়ে যাবে, কারণ কম্পিটিশান খুব টাফ। তো সেই কারণে কেউ যেন পরীক্ষায় পাশ করে ভালো রেজাল্ট করে ওই ভেরিফিকেশানে গিয়ে বাদ চলে যাওয়াটা মানে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে যাবে।
সেই কারণে বারবার বারবার আমি সাবধান করছি তোমাদের যে আমি কিছু ফেস করেছি প্রবলেম, সেটা যেন তোমাদের সাথে না হয় সেই জন্য জানিয়ে দিলাম। তো এইটাই কারণ ছিল আমার এতদিন গ্যাপ হয়ে যাবার। তো আবার একটু টাইম পেয়েছি, আমি চলে এসেছি, দেখছি অনেক দিনের গ্যাপ হয়ে গেছে। তো আশা ছিল না, অনেকে মেসেজ করছো, অনেকে একদম ফেড আপ হয়ে গেছো যে কী করবো দাদা এখন আন্দোলনে চলো। তো আন্দোলনের বিষয়টা পরে, সামনে তো 9-10 রয়েছে, এই জায়গায় গেলে কিন্তু তোমাদের প্রিপারেশানটা শেষ হয়ে যাবে। সেই কারণে আমি বলবো প্রিপারেশানটা আগে, ওই জায়গাটা তোমাকে কেউ তৈরি করে দেবে না, তাই না? তোমাকে করতে হবে। আমি ফিল করেছি, আমি ফেস করেছি, এগুলো আমার সাথে হয়েছে, তাই আমি জানি। সেই সময় আমি ভেঙে পড়ে আমি যদি আন্দোলনে ছুটতাম তাহলে এই এক্সামগুলো ক্র্যাক হতো না আমার। এগুলো আমি করেছি, দাঁতের দাঁত চেপে তোমাকে লড়তে হবে, দরজা বন্ধ করে। কেউ দেখবে না তোমার লড়াইটা, তোমার রেজাল্টটা দেখবে সবাই আলটিমেট, তাই না? তো ফ্রেন্ডস, এখন অবশ্যই একটা সামনে রয়েছে আমাদের 9-10টা, এটাকে আমাদের আপাতত লক্ষ্য রাখতে হবে, এটা আমরা দেখব। তার জন্য প্রিপারেশান ছাড়বে না, অবশ্যই ইন্টারভিউর প্রিপারেশান চালিয়ে যাও। পরের ক্লাসে আমি আবার নিয়ে আসবো, শেক্সপিয়ারিয়ান এজটা আমরা পড়তে চলেছি। আর আজ আমরা নতুন একটা সিরিজ শুরু করছি, চলো ফিরে আসা যাক, ডেসক্রিপটিভ ইংলিশ সিরিজ। যাদের ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, কোনো পরীক্ষা দেবে, তারা অবশ্যই দেখবে। যারা নতুন আসছো তাদের স্বাগত আমার চ্যানেলে। তো ডেসক্রিপটিভ ইংলিশের জন্য যারা এসছো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। পরের ক্লাসে আমি শেক্সপিয়ারিয়ান এ জানবো, তারপরে আপার প্রাইমারি টেটের সিরিজ স্টার্ট করব। সবাই আশা করছি আপার প্রাইমারিটা লক্ষ্য রাখছো, তারা অবশ্যই দেখবে, সেই সিরিজটাও আমি নিয়ে আসবো। ডিয়ার ফ্রেন্ডস, চলো আর কথা না বলে, অনেক কিছু বলে ফেললাম আমি। তো যাই হোক, এবারে আমরা শুরু করতে চলেছি। এর সিলেবাসটাতে কি কি থাকে ডেসক্রিপটিভ ইংলিশে, চলো সেগুলো আমি দেখাই তোমাদের। তার আগে আমি তোমাদের বই দেখিয়ে দিই যে কোন কোন বই তোমাদের পড়তে হবে। তো দেখো, ডেসক্রিপটিভ ইংলিশের অনেক বই তোমরা মার্কেটে পেয়ে যাবে, যেটাকে বলে পারফেক্ট বুক, এরকম কিছু পাইনি আমি এখনো পর্যন্ত। তো পিকে দে সরকারটা অবশ্যই রাখবে, এটা যেমন গ্রামারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তেমনই ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। এই যে তোমার পিকে দে সরকারের যে গ্রামার বইটা, হায়ার ইংলিশ, টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। ডেসক্রিপটিভ ইংলিশে কম্পোজিশনও থাকছে, ট্রান্সলেশনও থাকছে। ট্রান্সলেশনটা খুব ভালোভাবে পেয়ে যাবে তোমরা এখান থেকে, আর ট্রান্সলেশনের ওয়েটেজটা অনেক বেশি থাকে ডেসক্রিপটিভ ইংলিশে, সেটা খুব ভালোভাবে পেয়ে যাচ্ছ। আর তার সাথে সাথে তোমরা এখানে প্রেসি রাইটিং পেয়ে যাচ্ছ এবং রিপোর্ট রাইটিং পেয়ে যাচ্ছ তোমার ডেসক্রিপটিভ ইংলিশের জন্য। বাকি যেগুলো রয়েছে যেমন স্টোরি রাইটিং, তোমার লেটার রাইটিং, এগুলো থাকে না ডেসক্রিপটিভে। হ্যাঁ, লেটারটা একমাত্র WBCS পেপার 2টাতে থাকে এডিটোরিয়াল, বাকিগুলোতে লেটার থাকে না। তো যাই হোক, এই বইটা আপাতত আমি তোমাদের বলবো অবশ্যই রাখবে, প্রত্যেকের কাছে যেন এই বইটা থাকে। এটা গ্রামারের জন্য ইম্পর্টেন্ট এবং ডেসক্রিপটিভ। আর WBBSI মেনের যে তোমার ডেসক্রিপটিভ ইংলিশটা থাকে, সেখানে আবার কিন্তু কিছুটা ভোক্যাবুলারি সেকশনও থাকে, সেই জন্য এটা আবার সেখানেও কাজে লাগবে। ওকে, আমি দেখাচ্ছি কী কী থাকে। এছাড়া দেখো, এই একটা বই আছে, এটা হচ্ছে আরিহান্তের ডেসক্রিপটিভ ইংলিশ, SP বক্সি, রিচা শর্মা। এই যে বইটা, এর যে তোমার ডেসক্রিপটিভ যে রাইটিংগুলো, এগুলো খুব একটা আমার ভালো লাগেনি। কিন্তু এই বইটার একটা জায়গা শুধু, সেটা হচ্ছে এর যে পার্ট ডি, সেটা হচ্ছে ভার্বাল স্কিলস। এই ভার্বাল স্কিলসে তোমরা এই WBBSI মেনের যেখানে বললাম আমি তোমাদের, যে ডেসক্রিপটিভের পাশাপাশি এখানে ভোক্যাবুলারি সেকশন থেকে কিছু থাকে, সেই জিনিসটার মধ্যে একটা পোর্শন, সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। এটা তোমরা অন্যান্য যদি শুধুমাত্র ডেসক্রিপটিভের বই কেন পাবে না সেখানে, তো এই বইটাতে সেটা পেয়ে যাবে। সেন্টেন্স মেকিং মানে তোমাকে কয়েকটা শব্দ দিয়ে দেবে, সেই শব্দগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হয়। তো এই জিনিসটা কিন্তু এই বইটাতে পাচ্ছ। তার সাথে সাথে এখানে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, লেটার রাইটিং সব কিছুই এখানে পেয়ে যাচ্ছ। ইডিয়াম, তোমার ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো সব পেয়ে যাবে এখান থেকে। এগুলো অন্য বইতেও পাবে তোমরা। এসে রাইটিং প্রচুর রয়েছে এখানে, আর এক্সপেনশন লাগে না, এখানে দিয়েছে যদিও। তো এসে রাইটিংটাও পেয়ে যাচ্ছ। এসে কোথায় কাজে লাগবে? ক্লার্কশিপে এসে থাকে না, তোমার WBPKPSI এসে থাকে না, LDA-তে থাকে এসে। তো এই ক্যালকাটা হাইকোর্টের যে LDA, এই এক্সামে তোমরা এসে পেয়ে যাবে, আর তার সাথে সাথে WBCS-এও থাকে।
বেশ, এটা গেল। এরপর হচ্ছে তোমার এই একটা বই আছে দেখো, ডেসক্রিপটিভ ইংলিশ। এটা হচ্ছে তোমার বিকে পাবলিকেশনস, এস.জে. ঠাকুর, এস.কে. রাউত। এই বইটার যে লেভেলটা খুব হাই, এর যে ভাষা একটু কঠিন ভাষা, ঠিক আছে? এই জন্য আমি তোমাদের বলবো না এই বইটা কিনতে। এই বইটা আমি কিনেছিলাম অনেকদিন আগে, তো এর ভাষাটা খুব কঠিন, এই বইটাতে খুব কঠিন করে লেখা আছে, তো সেই জন্য আমি এই বইটা তোমাদের রেকমেন্ড করব না। যদিও এই বইটাতে সবই পাবে তোমরা, এসে, প্যারাগ্রাফ, প্রেসি, রিপোর্ট, লেটার, তবে এটাতে ট্রান্সলেশন পাবে না, ঠিক আছে? তাহলে এটা গেল। নেক্সট হচ্ছে শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের জন্য একটা বই আমি কিনেছিলাম, মেন, পিএসসি ক্লার্কশিপ মেন। এটা হলো তোমার সুমন পাবলিকেশনের একটা বই, এটা পুরনো বই একটু। এইটাতে কি আছে, ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে দেওয়া আছে, একবারে 2000 থেকে 2012 পর্যন্ত পিএসসি ক্লার্কশিপের মেনের সমস্ত কোয়েশ্চেন সলভ করা আছে এটাতে, 19-এরটা নেই। ওকে, তো এই বইটা বেশ ভালো, পরীক্ষার উপযুক্ত, যে কিভাবে লিখতে হয় সেটা তোমরা পাবে এই বইটাতে। তো এটার যদি তোমার নিউ এডিশন এসে থাকে নিতে পারো, এটা বলতে পারি। ছোট বইটা, দামও কম, তবে সব থেকে ভালো যদি তোমরা বলো এই বইটা, ডব্লিউবিসিএস মেন্স কম্পালসারি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এটা হচ্ছে তোমার মণ্ডল প্রকাশনীর বই। এই বইটার যে লেখাগুলো খুব ভালো, রাইটিংগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই বইটার। তো এই বইটাতে তোমরা কি কি পেয়ে যাচ্ছ, তো এই বইটাতে তোমরা প্র্যাকটিস সেট পাবে প্রচুর মাত্রায়, এটা একটা ভালো জায়গা, প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ অনেক। আর ইয়ারের যে একদম ডব্লিউবিসিএস এর 2022, 21, 20, 19 দেখো সমস্ত একদম সলভ করা আছে, বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ, সেগুলো সলভ পেপার রয়েছে, এটাও খুব ভালো। যদিও এটা ডব্লিউবিসিএস লেভেলের, তোমাদের ক্লার্কশিপের এতটা হাই লেভেলে লাগে না, কিন্তু পড়তে অসুবিধা নেই, এর লেখাগুলো খুব ভালো, তোমাদের উপকারী হবে এটা। তো এই বইটা যদি বলো যে কোনো একটা বই কিনবো দাদা, এটা নিতে পারো, এই বইটা বেশ ভালো। তাছাড়া আমি তোমাদের অন্য বইগুলো রেকমেন্ড করব না, একমাত্র আমি তোমাদের বলবো এই তোমরা পিকে দে সরকারটা আপাতত রাখতে পারো, এই মানে ট্রান্সলেশনের জন্য পিকে দে সরকারটা খুব ভালো। তো ডিয়ার ফ্রেন্ডস, এই তোমার বই হয়ে গেল। তো চলো এবার আমরা দেখি এর সিলেবাসগুলো কী কী থাকে, সেগুলো একবার চোখ বুলিয়ে নিই। ডিয়ার ফ্রেন্ডস, চলো সিলেবাসগুলো দেখে নিই একবার। দেখো, ডব্লিউবিপি কেপি এসআই মেন, এখানে যেটা সেকেন্ড পেপার অর্থাৎ পেপার 2 যেটা থাকে, দেখো মেনটা টোটাল 200তে হয়, তার মধ্যে পেপার 2 হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ, 50 নম্বর থাকবে, 1 ঘন্টা টাইম, 60 মিনিট। কি কি থাকে দেখো, 1 নম্বর হচ্ছে রিপোর্ট রাইটিং অথবা প্রেসি রাইটিং থাকে 10 মার্কসের, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ট্রান্সলেশন করতে হয় 20 নাম্বারের এখানে। এবারে এটা প্যারাগ্রাফ ওয়াইজও দিতে পারে, সেন্টেন্স ওয়াইজও দিতে পারে। এর পরের যে 3টে টপিক, এগুলো কিন্তু আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ না, এগুলো ভোক্যাবুলারির ওপর। ইডিয়াম বা ফ্রেজ অথবা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 5 নাম্বার, সিনোনিম বা অ্যান্টোনিম 5 নাম্বার, আর সেন্টেন্স মেকিং যেটার কথা আমি তোমাদের বলছিলাম, একটা শব্দ দেবে, সেটা কোনো অ্যাডজেক্টিভ দিতে পারে, কোনো ভার্ব দিতে পারে, কোনো নাউন দিতে পারে, কোনো ইডিয়ামও দিতে পারে, অথবা ফ্রেজাল ভার্ব দিতে পারে, সেটা দিয়ে একটা সেন্টেন্স বানাতে বলবে, এখানে 10 মার্কস। তো টোটাল হচ্ছে 50 মার্কস, ঠিক আছে? এটা হলো তোমার ডব্লিউবিপি এসআই এর মেন। সেকেন্ড এক্সাম যেটা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন, এটার পেপার 1, দুটো পেপার থাকে, তার মধ্যে পেপার 1 হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ, এখানেও 50 নম্বর থাকবে, সময়টা 30 মিনিট লিখেছি আমি, তার কারণ হচ্ছে দুটো পেপারে 1 ঘন্টা সময় থাকে, তাহলে ইংলিশে আমি 30 মিনিটস ধরে নিচ্ছি। ওকে, 3টে টপিক পাবে, রিপোর্ট রাইটিং আসবে 15 নাম্বার থাকবে, প্রেসি রাইটিং 15 নাম্বার, আর ট্রান্সলেশনে 20 থাকবে, টোটাল 50। ক্লিয়ার হয়ে গেল দুটো। এবার আমরা দেখি ক্যালকাটা হাইকোর্টের মেন যেটা এক্সাম, তার ডেসক্রিপটিভ ইংলিশে কি কি টপিক থাকে। ডিয়ার ফ্রেন্ডস, হাইকোর্ট এলডিএ যেটা, ক্যালকাটা হাইকোর্ট এলডিএ এর যে মেন এক্সামটা, তার গ্রুপ বি হচ্ছে ইংলিশ। 3টে গ্রুপে এটা এক্সামটা হয়, টোটাল 300 নম্বরের হয়। তো ম্যাথে থাকে 100, জিকেতে থাকে 100, আর ইংলিশে থাকে 100। সেই গ্রুপ বিটা হচ্ছে ইংলিশ, 100 নম্বর, 1 ঘন্টা। দুটো টপিক থেকে প্রশ্ন আসে, এসে থাকে আর প্রেসি থাকে, ব্যাস। এসেতে একটা এসে থাকবে 50 নাম্বার,
আর দুটো প্রেসি লিখতে হয় 25 করে 50, টোটাল হচ্ছে 100। এইটা হচ্ছে হাইকোর্টের এলডি এর মেনের তোমার ডেসক্রিপটিভ ইংলিশের সিলেবাস। ক্লিয়ার একদম তোমাদের কাছে? এবার লাস্ট হচ্ছে ডব্লিউবিসিএস মেন। ডব্লিউবিসিএস যে মেন্সটা হবে তার যেটা তোমার পেপার 2 সেটা হচ্ছে কম্পালসারি ইংলিশ পেপার, এটা ডেসক্রিপটিভ। এখানে 200 মার্কস থাকে, 3 ঘন্টা টাইম দেওয়া হয়, 5টা টপিক থাকে, এসে 40 নাম্বার, রিপোর্ট 40 নাম্বার, এডিটোরিয়াল লেটার 40 নাম্বার, প্রেসি 40, ট্রান্সলেশন 40। একটা করে কিন্তু এগুলো 2-3টে করে না, সব একটা করে 40 মার্কস করে থাকে। এখান থেকে তোমরা দেখতে পেলে যে বাকি যে সিলেবাসগুলো রয়েছে আমরা সব জায়গাতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার প্রেসিটাকে আমরা সব জায়গাতেই পাচ্ছি। আর আমরা বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি যে রিপোর্ট থাকছে, ট্রান্সলেশন থাকছে এবং এসে থাকছে কিছু কিছু জায়গায়। এই লেটারটাকে আমরা কোথাও পাইনি আগে, শুধুমাত্র এখানেই পেলাম ডব্লিউবিসিএসটাতে। তাহলে এই প্রেসি তোমাদের খুব ভালো করে করতে হবে, প্রেসি রিপোর্ট খুব ভালোভাবে তোমাদের শিখতে হবে এবং ট্রান্সলেশন, এই তিনটে খুব ভালোভাবে তোমাদের করতে হবে, সাথে এসেটাকেও করে নিতে হবে। এই হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশের সিলেবাস, মানে কি কি টপিক পড়তে হয় আমাদের ডেসক্রিপটিভ ইংলিশে। এর সাথে সাথে তোমরা দেখতে পেলে যেটা ডব্লিউবিপি এসআই এর যে মেনটা, সেখানে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশেই আমাদের ইডিয়াম ফ্রেজ পড়তে হচ্ছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হচ্ছে, সেন্টেন্স মেকিং করতে হচ্ছে, সেখানে সিনোনিম অ্যান্টোনিমও করতে হচ্ছে। তো এইগুলোও কিছু কিছু এই আমাদের যে সিরিজটা এখানে আমি করাবো তোমাদের, মানে ওয়ান ওয়ার্ডও করাবো, ইডিয়ামও এই সিরিজটাতেই করাবো। এবার দেখো এই সিরিজটা কিন্তু আমি সামনের ক্লার্কশিপের যে পরীক্ষাটা 28 তারিখে সেটাকে টার্গেট নিয়ে করাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো, কারণ আমি অতটা রেগুলার আসতে পারি না। সেই জন্য আমি বলে দিতে পারি না যে সব আমি শেষ করে দেবো, সম্ভবই নয়, আমি নিজেই জানি সেটা সম্ভব হবে না। আমি ভিডিও নিয়ে আসি, তোমরা জানো 2-3 দিন 3 দিন 4 দিন অন্তর ভিডিও আসে আমার, রেগুলার আমি আনতে পারি না। কিন্তু এটা আমি তৈরি করে রাখছি, আমাদের লাগুক সময়, যতটা সময় লাগে লাগুক, যত মাস সময় লাগে লাগুক, এটা তো তৈরি হয়ে থাকবে। আর আমি এই ভিডিওগুলো ডিলিট করব না, তোমাদের জন্যই থাকবে, যারা নতুন যে সমস্ত ক্যান্ডিডেটরা আসছে তাদের জন্য থাকবে এবং ফ্রি অফ কস্ট থাকবে। এই দুটো ব্যাপার, ঠিক আছে? সেই কারণেই আমি এই সিরিজগুলো একে একে যতটা পারবো আমি বানিয়ে যেতে চাইছি, যাতে উপকার হয় তোমাদেরও এবং আপকামিং যে সমস্ত স্টুডেন্টস তাদের। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমাদের এতটাই থাকছে। এটা ছিল ক্লাস 1। নেক্সট ক্লাস যেটা আসবে ডেসক্রিপটিভ ইংলিশের সিরিজের, সেখানে আমি স্টার্ট করব রিপোর্ট রাইটিং। ওকে, তবে পরের ভিডিও যেটা আসবে সেটা আমাদের ইন্টারভিউ সিরিজের শেক্সপিয়ারিয়ান এজ নিয়ে আসছি আমি, আমাদের সেকেন্ড এসএলএসটির 9-10-এর ইন্টারভিউয়ের দিকে তাকিয়ে। আমি ভেবেছিলাম 11-12টার যে আমাদের ডেমনস্ট্রেশন সেটাও করাবো, কিন্তু এটা তো একটা ডিজাস্টার হয়ে গেছে আমাদের, সেই কারণে আপাতত এটা আমি নিয়ে আসছি না কোনো একটা টপিক 11-12-এর। যদি তোমরা রিকোয়েস্ট করো আমি চেষ্টা করব পরবর্তীকালে নিয়ে আসার। আপাতত আমি 9-10 যেটা সেটাকে নিয়ে এগোচ্ছি দৃষ্টি রেখে। আর 9-10-এর জন্য তোমাদের অবশ্যই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা তো লাগছেই, আর তোমরা গ্র্যাজুয়েশনের সিলেবাসটা পড়তে থাকো ফ্রেন্ডস, অবশ্যই পড়বে তোমরা। আর ডেমনস্ট্রেশন ভালো করে তৈরি করো, গ্রামারটা কিন্তু লক্ষ্য রাখবে, গ্রামার প্লাস তোমার রেটরিক, এটাও কিন্তু 9-10-এর জন্য দরকার। তো আজকে এতটাই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর অবশ্যই যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে, সেখানে আমার চ্যানেলের যত ভিডিও আসবে সমস্ত ফ্রি অফ কস্ট থাকবে, সবার জন্য ওপেন থাকছে, এ নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। আর আমি চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার যতটা সম্ভব হবে। আর কি কারণে আনতে পারছি না সেটা তো বললাম তোমাদের আমি। আর অবশ্যই আশাহত হয়েও না, পড়াশোনা করে যাও। আবার বলছি, একটা দরজা বন্ধ হলে 3টে দরজা খুলে যাবে। আপার প্রাইমারি আসছে সামনে, সেটাকে টার্গেট করো, সেটার জন্যও পড়াশোনা শুরু করব আমরা। তোমরা পড়তে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।